বাংলাদেশ অত্যন্ত খারাপ সিচুয়েশনের মধ্যে আছে। তো আছে। রয়ের একটা দোষ দিয়ে কি করবেন? আপনি রয়ে যখন আপনাকে কন্টামিনেটেড করতে পারবে, সেটা তো আপনার দোষ। রয়ের দোষ। রয় তো চাইবে দেশটাকে অস্থিতিশীল করার জন্য। এটা রয়েল আপনাকে কন্টামিনেটেড করতেছে, আমাকে কন্টামিনেটেড করতেছে, আমাকে অর্থের লোভ দেখাচ্ছে। তার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশের এই ভূখণ্ডটা তাদের ক্যাপচারে রাখা। এনিহাউ বাংলাদেশের অরাজক যে সিচুয়েশন, বর্তমান গভর্নমেন্টের যে স্বেচ্ছাচারিতা এবং ইয়াং ছাত্রদের যে এক ধরনের অবুঝ চিন্তা চেতনা, এই সমস্তগুলোকে একটা প্ল্যাটফর্মে যদি নিয়ে আসেন, বাংলাদেশ আসলে ভালো নেই। বাংলাদেশ অত্যন্ত খারাপ অবস্থায় আছে। বৈপ্লবিক সরকার গঠন করা উচিত ছিল এবং সংবিধানকে স্থগিত করে যেটা করার কথা ছিল সেটা তো করা হয়নি। আপনার এইটার সমস্ত দায় দায়িত্ব কিন্তু আপনার আসিফ নজরুল সাহেব, আমি ওনাকে শ্রদ্ধা করি, বাট ওনার যে গাফিলতি, এটাকে আমি অত্যন্ত সিরিয়াসলি সিগনিফিক্যান্ট বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে এটা কিন্তু রুল প্লে মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আমি একটা পার্সোনাল যে আমার যে অবজারভেশন সেটা আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে এই যে বাংলাদেশে রাজনীতি অনেকদিন ধরে ছোটকাল থেকে দেখে আসছি এবং রাজনীতিতে অনেকদিন ধরে জড়িত আছি। আজকে বয়স একেবারে কম হয় না, 52 উপরে বয়স। এখন এই পরিস্থিতিতে এসে এতটা বেশি শঙ্কিত যে বাংলাদেশের রাজনীতি এতটা কলুষিত হয়ে যাচ্ছে এবং কে কোন দিক দিয়ে কোন গেম, কোন রাজনীতি খেলতেছে, শুধুমাত্র অর্থ কামানোর যে রাজনীতির যে একটা মেইন একটা টার্গেট, সেটা যখন এমন একটা পর্যায়ে চলে গেছে, তখন আসলে রাজনীতিতে আসলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। এই বিশৃঙ্খলাটা এমন একটা জায়গায় শুরু হয়েছে এবং সৃষ্টি হয়েছে যেখানে ন্যাশনাল যে কনসিকুয়েন্স, যেটা ন্যাশনাল কনসেনসাস হওয়ার কথা ছিল আমাদের এই রেজিম গভর্নমেন্ট বাংলাদেশ থেকে যাওয়ার পরে, দেশ একটা পুনর্গঠনের মাধ্যমে, দেশের ভিতরে ঐক্য সৃষ্টির মাধ্যমে, দেশের আপামর জনসাধারণ, আপামর রাজনৈতিক দলগুলো একটা প্ল্যাটফর্মে এসে দেশের মানুষের যে উন্নয়ন করা, যে শোষণ বঞ্চনার মাধ্যমে এ দেশ পরিচালিত হয়ে আসছিল, সে শোষণ বঞ্চনা থেকে পরিত্রাণ করে দেশকে অর্থনৈতিক সমৃদ্ধ একটা বাংলাদেশ, দুর্নীতিমুক্ত এবং সততার রাজনীতি এবং বিশেষ করে বৈষম্যের যে রাজনীতি, যে বৈষম্যের আন্দোলন দিয়ে শুরু হয়েছিল আমাদের বাংলাদেশের যে একটা পট পরিবর্তন, সে বৈষম্যের আন্দোলনের প্রতিটি জায়গায় বৈষম্য আরো নতুনভাবে গ্রাস করছে বিভিন্ন অ্যাঙ্গেলে। বৈষম্যের কোনো শেষ নাই, বৈষম্যের কোনো আপনার শ্রেণী নাই, বৈষম্যের কোনো মানে আপনার এটা ইনফিনিটি বৈষম্য বাংলাদেশের বিভিন্ন অ্যাঙ্গেলে। আমরা যদি খুব মনোযোগ দিয়ে খেয়াল করি যে আজকের যে টপিক, সেটা হচ্ছে কি যে আওয়ামী লীগ আবার নতুন রূপে বিএনপির কাঁধে ভর করে বাংলাদেশের রাজনীতিতে আবার চলে আসছে কিনা, প্রথমত এইটা। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের অরাজক যে সিচুয়েশন, বর্তমান গভর্নমেন্টের যে স্বেচ্ছাচারিতা এবং ইয়াং ছাত্রদের যে এক ধরনের অবুঝ চিন্তা চেতনা, এই সমস্তগুলোকে একটা প্ল্যাটফর্মে যদি নিয়ে আসেন, বাংলাদেশ আসলে ভালো নেই। বাংলাদেশ অত্যন্ত খারাপ অবস্থায় আছে। একটা উদাহরণ দিয়ে দিই। গত ২ দিন আগে কুমিল্লাতে যুবদলের এক কর্মীকে, সাধারণ একটা ছেলে, যুবদল করে, সে চাকরি করে, দাঁড়িয়ে আছে, খুব ভালো একটা ছেলে, তাকে মেরে ফেলেছে, পিটিয়ে মেরে ফেলছে। কারা মেরেছে? মেরেছে হচ্ছে আপনার যৌথ বাহিনী। আপনি যৌথ বাহিনী কারা? আর্মি, পুলিশ এবং অন্যান্য যে প্রশাসনিক যে যারা আছেন তাদের সমন্বয়ে একটা যৌথ বাহিনী। এই যৌথ বাহিনীকে শেখ হাসিনা সরকার বা আর্মি, পুলিশ, প্রশাসন, এভরি সিঙ্গেল স্টেক হোল্ডারদেরকে তারা নষ্ট করে দিয়ে গেছে। যদি এই স্টেক হোল্ডারদেরকে আজকে এই পরিস্থিতি না নিয়ে আসতো, তাহলে কিন্তু দেশে একটা স্থিতিশীলতা আসার সুযোগ থাকতো, কেউ কাউকে রেসপেক্ট করতো। কিন্তু এখন তো প্রত্যেকের ভিতরে সবাই জানে যে এই পর্যায়ে বাংলাদেশের কোনো রকমের কোনো সরকারই নাই বলতে পারেন। সরকারের যে হস্তক্ষেপ করবে, সরকার যে কঠোর হবে, সেটাই হয় না। প্রথম বিগিনিং এ সরকারের যে ভুলগুলো ছিল, যেটা হচ্ছে বৈপ্লবিক সরকার গঠন করা উচিত ছিল এবং সংবিধানকে স্থগিত করে যেটা করার কথা ছিল সেটা তো করা হয়নি। আপনার এটার সমস্ত দায় দায়িত্ব কিন্তু আপনার আসিফ নজরুল সাহেব, আমি ওনাকে শ্রদ্ধা করি, বাট ওনার যে গাফিলতি, এটাকে আমি অত্যন্ত সিরিয়াসলি সিগনিফিক্যান্ট বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে এটা কিন্তু রুল প্লে করতেছে। আপনি যদি খেয়াল করেন যে তখনকার সময় ছাত্ররা সবাই কিন্তু কথা শুনতো এই যে আসিফ নজরুল সাহেবের কথা।
আসিফ নজরুল সাহেবের কথা শুনার কারণে আসিফ নজরুল সাহেব সবকিছু কিন্তু অ্যাকোমোডেট করতেছে। আসিফ নজরুল সাহেব তার পছন্দের পরিচিত সবচেয়ে বেশি এই যে আপনার সংস্কৃতি মন্ত্রণালয়ে যাকে বাংলাদেশের সবাই আপনার বিভিন্নভাবে তার বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু শেষ পর্যন্ত সে এস্টাবলিশড হয়ে গেল। এখানে আপনি দেখেন জুডিশিয়ারিতে অত্যন্ত খারাপ অবস্থা। যেই আসিফ নজরুলের মতো একজন তীক্ষ্ণ রাজনীতিবিদ, তীক্ষ্ণ ভালো কথা বলা এবং সততা এবং মর্যাদার মানুষ মনে করি আমরা, সেই মানুষের সেই মন্ত্রণালয় অত্যন্ত নাজুক এবং নেক্কারজনক সিচুয়েশনে পর্যবেসিত হয়েছে। তাহলে আমরা কার কাছে এই বাংলাদেশটা দিব? আর্মির কাছে দিব? তা আর্মিরও তো এখন যত মানে মানুষ বাড়ি পয়সা নিয়ে যাচ্ছে। কোথায় যাবে বাংলাদেশটা? ন্যাশনাল কনসিকুয়েন্স আসবে কার মাধ্যমে? জাতীয় সরকার বলতেছে সবাই তো অর্থ করি কামানোর ইন্টেনশন। সবার ভিতরে যদি অর্থ কামানোর মনে ইন্টেনশন থাকে, তাহলে এই দেশটা কার কাছে রাখবেন ভাই আপনি? দেশটার মানুষ যে বৈষম্য, আপনি যে বৈষম্যের কথা বললেন, যে বৈষম্যের স্রোতধারায় আজকে আন্দোলন হয়েছে বাংলাদেশে, একটা গণতান্ত্রিক পট পরিবর্তনের একটা স্রোতধারায় আগে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, সেই স্রোতধারা আপনি বিঘ্নিত। কেমনে বিঘ্নিত? আপনি দেখেন বৈষম্য তো প্রতিটি পরতে পরতে এখন। আপনি দেখেন সিন্ডিকেট, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান, উনি বলেছেন যে সিন্ডিকেট আগে ভেঙে ফেলতে হবে। এই সিন্ডিকেটের নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই। সিন্ডিকেট কিন্তু চরম আকারে বাংলাদেশের বিভিন্ন অ্যাঙ্গেলে, রাজনৈতিক সিন্ডিকেট, ব্যবসায়িক সিন্ডিকেট, তারপর আপনার বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশাসনিক সিন্ডিকেট, এভরি সিঙ্গেল প্লেসে সিন্ডিকেট অ্যান্ড সিন্ডিকেট। আপনি যেখানে যাবেন, সচিবালয়ে যাবেন, তাদের কথা হচ্ছে এনি হাও বাংলাদেশে পয়সা খাবো আমরা। একটা ঘোষণা দিয়ে দেখ যে বাংলাদেশে একটা ঘোষণা দিয়ে দেখ রাজনীতিবিদরা এত পার্সেন্ট খাবে, প্রশাসনে যারা আছে এত পার্সেন্ট খাবে, আর্মিতে পুলিশে যারা আছে এত পার্সেন্ট খাবে। পুলিশ প্রশাসনে আমার কাছে রেকর্ড আছে কয়েকটা ওসি বিভিন্ন জায়গায় এবং আপনার আপনার ফলস ইয়া করে আপনার কি জানি বলে কেস করে সেখান থেকে চার্জশিট দেওয়ার নাম করে 5 লাখ, আমার কাছে রেকর্ডগুলো আমি সংগ্রহ করতেছি, অনেকগুলো ঘটনা। সে রেকর্ড সে যে ফোন করে 5 লাখ টাকা চাচ্ছে, এই পরিস্থিতিতে পুলিশ তো এমনও তো শেষ পুলিশ, এরপরও পুলিশ ধুমায়া কিন্তু আপনার দুর্নীতি করতেছে। তাহলে পুলিশ দুর্নীতি কেন করতেছে? পুলিশের দুর্নীতি করার জন্য উৎসাহ করতেছে রাজনীতিবিদরা। রাজনীতিবিদরা কারা? তাহলে আমার ঘরেও পড়তে পারে। ইয়েস, আমরাও বিএনপির মধ্যেও কিছু লোক আছে, ভালো খারাপ মিলে সব রাজনৈতিক দলের কিছু কিছু খারাপ ভালো আছে। তো ওই রাজনৈতিক দলের ওই ন্যাক্কারজনক লোকগুলোই তো ওদেরকে প্যাট্রোনাইজ করতেছে। যদি কালকে বলে রাজনীতিবিদরা যে আমরা আর দুর্নীতি করব না, দুর্নীতি কারো আশ্রয় দিব না, কোনো পুলিশ প্রশাসনের কাছে আমরা কোনো ইলিগেল কোনো আবদারে যাব না, কোনো সচিবালয়ে আমরা কোনো ইলিগেল আবদারে যাব না, আমরা এখান থেকে চাঁদা নিব না, আমরা এখানে গণতান্ত্রিক প্রক্রিয়াতে সিস্টেমেটিক ওয়েতে এই দেশে যেরকম আমরা ইউকেতে আসি সেখানে যেরকম হয়, এখানে কোনো রাজনীতিবিদরা কোনো জায়গায় হস্তক্ষেপ করতে পারে না। সেইভাবে যদি দেশটাকে যদি আপনি যতই আপনি সংস্কারের কথা বলেন, যতই আপনি প্রথমত নির্বাচন সংস্কারের মধ্যেই তো ভুল। আপনি নির্বাচন কি আগের মতো কোটি টাকার মাধ্যমে নির্বাচন হবে, না নির্বাচনের ব্যয় কি রকম হবে, সাধারণ ভালো মানুষটা নির্বাচন আসতে পারবে কিনা, এগুলো আপনারা কিছুই করতেছেন না। এক ধরনের গড্ডালিকা প্রবাহে বাংলাদেশ অত্যন্ত খারাপ সিচুয়েশনের মধ্যে আছে, আছে। রয়ের একা দোষ দিয়ে কি করবেন? আপনি রয় যখন আপনাকে কন্টামিনেটেড করতে পারবে, সেটা তো আপনার দোষ, রয়ের দোষ। রয় তো চাইবে দেশটাকে অস্থিতিশীল করার জন্য। এটা রয়েল আপনাকে কন্টামিনেটেড করতেছে, আমাকে কন্টামিনেটেড করতেছে, আমাকে অর্থের লোভ দেখাচ্ছে। তার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশের এই ভূখণ্ডটা তাদের ক্যাপচারে রাখা। এনি হাও যদি বাংলাদেশের এই ভূখণ্ডটা তাদের ক্যাপচারে না থাকে, তাহলে কি হবে? তাহলে বাংলাদেশকে তারা বাংলাদেশে উপরে তারা দাবিদারি করতে পারবে না, সাউথ এশিয়া দাবিদারি করতে পারবে না, বিশ্ব ব্রহ্মাণ্ডে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে তারা এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট তাদের কাছে, এবং তারা সেটাই করবে। এবং করার জন্য তারা দরকার করলে আওয়ামী লীগ, বিএনপি প্রত্যেক মানুষদেরকে তারা অ্যাকোমোডেট করে তারা এই কাজগুলো করবে। আপনি যে সেকেন্ড একটা কোয়েশ্চেন আছে যে আপনার প্রোগ্রামের মধ্যে স্লোগান দিয়ে দিতেছে, এটা তো অটো ক্রিয়েট। এটাকে আপনি বড় করে দেখার কিছু নাই। আপনাকে আমি ক্লিয়ার একটা মেসেজ দিয়ে দিই, যদি শেখ হাসিনা বা আওয়ামী লীগ যদি কোনো একটা মিছিল করে, বাংলাদেশে সারা বাংলাদেশে আপামর জনসাধারণ, বাংলাদেশের আপামর জনসাধারণ এখনো কেউ স্থিমিত হয়ে যায় না, সেই জায়গায় কিন্তু সবাই এক হবে। বাংলাদেশে যদি বিএনপি বলেন, অন্য পার্টি বলেন, আওয়ামী লীগের পক্ষে কথা বলেও, তাও কিন্তু সাধারণ মানুষ কিন্তু এটা নিবে না ভালোভাবে। যেহেতু নিবে না ভালোভাবে, এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করার দরকার না, এটা ফয়সালা হয়ে গেছে। অ্যাটলিস্ট 8-9 বছর বাংলাদেশে যদি আওয়ামী লীগ
ওপেনলি যদি আপনি যদি মনে করেন যে রাজনীতি করতে পারে, তাহলে মনে করতে হবে বাংলাদেশে গৃহযুদ্ধ হবে। সিম্পল একটা আমার অবজারভেশন। থ্যাংক ইউ ভেরি মাচ।